প্রাইভেট সেক্টরে যারা কাজ করে সবাই তো বড় না, আমাদের ছোট ছোট ইপিসি কোম্পানিগুলো আছে, ওরা কিন্তু এই সুবিধাটা পায় না। এটা জায়ান্টরা পাবে, উনি যেটা বললেন সেটা। কিন্তু এর বাইরেও তো আছে, আমাদের 18 কোটি দেশের লোক তো অনেক ছোট ছোট ইপিসি কোম্পানি আছে যারা আপনার আমার বাড়িতে এটা বসাচ্ছে, ওরা ওই ফ্যাসিলিটি যখন পাবে এটা একটা বুমিং হবে আমার বিশ্বাস। স্বাগতম, আপনারা দেখছেন মুক্তির কথা, আর আমি আছি আপনাদের সঞ্চালক ডেল এইচ খান। বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা গত 1 দশকে অনেক বেড়েছে, কিন্তু এখনো লোডশেডিং হয়। এই প্রশ্ন আমাদের মনে একটা রহস্যের সৃষ্টি করে। আমরা কি সত্যিই বিদ্যুৎ উৎপাদন করছি, নাকি শুধু ক্যাপাসিটি পেমেন্ট দিয়ে একটা সিস্টেম টিকিয়ে রাখছি? আর সবচেয়ে বড় প্রশ্ন যেটা, সেটা হচ্ছে এনার্জি সিকিউরিটি। এটা কি শুধুই অর্থনীতির বিষয়, নাকি এটা সরাসরি জাতীয় নিরাপত্তার অংশ? আজকে এই আলোচনায় আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন, আমার ডানে আছেন মোহাম্মদ আলাউদ্দিন, সাবেক অ্যাডিশনাল সেক্রেটারি এবং সাবেক রেক্টর, বাংলাদেশ পাওয়ার ম্যানেজমেন্ট ইনস্টিটিউট। ধন্যবাদ। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। আমাদের সাথে আরো আছেন মোহাম্মদ শহীদুল ইসলাম, চিফ কনসালটেন্ট, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট সেন্টার। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। থ্যাংক ইউ। আমরা শুরু করবো জনাব আলাউদ্দিন আপনার কাছ থেকে। শুরুতেই একটা সরাসরি প্রশ্ন করি আপনাকে, সেটা হচ্ছে যে আমাদের যে বিদ্যুৎ খাত, এই বিদ্যুৎ খাতে আমরা 3টে জিনিস বড় দাগে দেখতে পাই। একটা হচ্ছে জেনারেশন, একটা হচ্ছে ট্রান্সমিশন, আর একটা হচ্ছে গভর্নেন্স। এখানে স্যার আসলে বটলনেকটা কোথায় এই 3টার ভেতরে? আপনার প্রশ্নের অবশ্য উত্তর একটা হিন্টস আপনি দিয়ে দিয়েছেন যে ট্রান্সমিশন, জেনারেশন, ট্রান্সমিশন অ্যান্ড গভর্নেন্স। তো আমাদের যদি সরকারের গত 10-20 বছরের আপনি স্ট্র্যাটেজি দেখেন, আমাদের কিন্তু বিদ্যুৎ সেক্টরের স্ট্র্যাটেজিটা হচ্ছে জেনারেশন ফোকাস। তার জন্য হয় কি, আমাদের জেনারেশন আমরা অনেক এগিয়েছি। যেমন গত 17 বছরে 6 গুণ আমাদের জেনারেশন বেড়েছে। এখন আমাদের ইনস্টল ক্যাপাসিটি 30,000 মেগাওয়াটের মতো, যেটা আপনার 2008-এ ছিল 5,000 মেগাওয়াট। সো ইটস এ 6-fold ইনক্রিজ, এটা হিউজ ইনক্রিজ। তবে প্রশ্নটা হচ্ছে যে আমাদের এত দরকার আছে কিনা, কারণ আমাদের যে চাহিদা, আমি দেখি না কখনো যে আমাদের 20,000 মেগাওয়াট এক্সিড করেছে আমাদের চাহিদা। সুতরাং সেখানে একটা ওভার ক্যাপাসিটি মনে হচ্ছে। যেহেতু আমার 30,000 মেগাওয়াটের ক্যাপাসিটি আছে, তো সেই জন্য আমার চাহিদা কখনো 20,000 মেগাওয়াটের বেশি যায় নাই। তো এখানে এই একটা সমস্যা। আর যদি আপনি যেহেতু 3টা ক্লু আমাকে দিয়েছেন, এখন ট্রান্সমিশন, তো আমাদের ট্রান্সমিশন এখন এই পাওয়ারগুলো ট্রান্সমিট করার জন্য ওদের ভবিষ্যতে যেখানে সরকার কয়েকদিন আগে আপনি দেখলেন যে আমরা টিভিতে দেখলাম যে আমাদের 10,000 মেগাওয়াটের সোলার একটা পরিকল্পনা নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, আমাদের ক্যাবিনেট সেটা অ্যাপ্রুভ করেছে। এই পরিমাণ সোলার যদি আসে, ডেফিনেটলি সোলারকে আমরা বলি যে ভিআরই, মানে ভেরিয়েবল রিনিউয়েবল এনার্জি, এটা ভ্যারি করবে। তো এই রিনিউয়েবল এনার্জিটা আমার অ্যাকসেপ্ট করার জন্য গ্রিড রেডি আছে কিনা, সেখানে ট্রান্সমিশনের চ্যালেঞ্জটা আছে। কারণ এই ফ্লাকচুয়েশনটা, আমাদের ট্রান্সমিশন সিস্টেমটা যথেষ্ট ফ্লেক্সিবল কিনা এটাকে অ্যাডজাস্ট করার জন্য। সিস্টেম লস বলতে যে একটা জিনিস আছে স্যার, এই যে বিদ্যুৎ চুরি হয়ে যায়, এটা কি ট্রান্সমিশনেরই পার্ট? না, এইটা আসলে সিস্টেম লসটা হচ্ছে বেসিক্যালি আপনার একটা হচ্ছে টেকনিক্যাল লস। ওকে, যে ওই তো আপনার তো ওহমের সূত্র সবাই জানেন, বিদ্যুৎ এখান থেকে গেলে ওইখানে যাওয়ার সময় যেটুকু লস হবে টেকনিক্যাল লস, সেটা। আর একটা হইলো একদম নির্জলা কথা চুরি, তো সেটা আর একটা লস। তো সিস্টেম লস যদি ইন জেনারেল দুটোকে মিলেই বলি আর কি। সাধারণত টেকনিক্যাল লস খুব একটা বেশি হয় না, এটা পৃথিবীতে অলমোস্ট স্ট্যান্ডার্ডাইজ, সব দেশে একই রকম। পার্টিকুলারলি বাংলাদেশের জন্য এরকম না, আলাদা একটা ফিক্সড এটা টেকনিক্যাল লস। চুরিটা যেখানে যেটা আপনি বললেন যে সমস্যাটা কোথায়, এক কথায় বললে গভর্নেন্স, সেইটা হলো গভর্নেন্সের সমস্যা। যেমন চুরি ঠেকাইতে আমরা পারতেছি না। এটা কি চুরিটা কি অ্যালার্মিং নাকি স্যার, নাকি ইট ইজ ওকে আমাদের যতটা প্রোডাকশন আছে, জেনারেশন যতটা আছে? না না, অবশ্যই না। এটা তো আপনার সিস্টেম লস একটা সময় ছিল আপনার, এটা পিডিবিতে যেটা বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড, যেটা আমাদের অ্যাপেক্স বডি বিদ্যুতের, তাদের তো 20-30% পর্যন্ত সিস্টেম লস ছিল। তো এখন ট্রাই করা হচ্ছে যে এটা কেমনি সিঙ্গেল ডিজিটে নিয়ে আসা যায়, সেটা। তো সেখানে কোনো কোনো ক্ষেত্রে সফল হয়েছে। যেমন ঢাকাতে যেগুলো আমাদের যে ইয়াতে আপনার ডিস্ট্রিবিউশন ইউটিলিটিগুলো আছে, যেগুলো ধরুন ঢাকায় যেগুলো আছে, সে ডেস্কো বলি, ডিবিটিসি বলি, এরা কিছুটা সিঙ্গেল ডিজিটে আসার চেষ্টা করতেছে এবং কিছুটা সফল হয়েছে। তাহলে বটলনেকটা আসলে কোন জায়গায় স্যার? বটলনেক 1 নম্বর, আপনি যে বললেন যে আমি ওভার ক্যাপাসিটি করেছি, যেহেতু আমার তো 30,000 দরকার তো নাই, আমি তো 30,000 করে রেখেছি। তাইলে এই যে আমার
যদি আমার ম্যাক্সিমাম ডিমান্ড যদি হয় 20,000, এই যে 10,000 বেশি করলাম, অ্যাজ এ কনজিউমার ইউ টু পে ফর ইট, আপনাকে পয়সা দিতে হচ্ছে, ঠিক না? আচ্ছা, এইটা একটা বটল না। আর এই যে আমাদের স্ট্র্যাটেজিটা আমরা ঠিক করলাম যে আমি জেনারেশন ফোকাস। আপনি দেখবেন, আপনি যদি মিডিয়া রিপোর্টগুলো দেখেন, অমুক এত মেগাওয়াটের ভিত্তিপ্রস্তর স্থাপন, কত মেগাওয়াটের উদ্বোধন, এই যে মানে আর জেনারেশন ফোকাস একটা জিনিস। কারণ আপনার এখানে লাস্ট টাইম দেখলাম যে হয়তো আমাদের এখন আমরা এনার্জি সিকিউরিটির কথা বলতেছি, সুতরাং শুধু জেনারেশন ফোকাস দিতে হবে না, আরও বিষয়গুলো আছে, এনার্জি এফিসিয়েন্সি, কনজারভেশন, অনেকগুলো বিষয় আসবে। তাহলে স্যার ক্যাপাসিটি বেশি কিন্তু ইউটিলাইজেশন নাই, এটা কেন হয় স্যার? এটা নানা কারণে হইতে পারে। কারণ আমাদের যে ক্যাপাসিটিটা আপনার ক্রিয়েট করলাম, সেখানে ট্রান্সমিশন হয়ে তো ডিস্ট্রিবিউশনে যায়। আপনার আমার বাসা বাড়িতে তো ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলো নিয়ে যায়, আমাদের 6টা ডিস্ট্রিবিউশন কোম্পানি আছে। আপনার গ্রামাঞ্চলে যেগুলো আরবি আছে, যেখানে একদম ইউনিয়ন পর্যন্ত ওরা গিয়েছে। আপনার এই ডিস্ট্রিবিউশন যখন আমরা করি, তখন একদম এন্ড ইউজারের কাছ থেকে এটা কীভাবে যাচ্ছে, সেটা যদি এফিসিয়েন্টলি না যায়, সেখানে লস হবে। অনেকেই স্যার আবার একটা কথা বলে যে আমাদের নাকি অনেক বিদ্যুৎ কেন্দ্র আছে যেগুলো আসলে বিদ্যুৎ দেয় না, কিন্তু আমরা ক্যাপাসিটি পেমেন্ট দিয়ে যাই। এটা কি আসলে সত্যি স্যার? আচ্ছা, এইটা হচ্ছে আসলে আপনি যখন ক্যাপাসিটি পেমেন্টটা, এটা এমন কোনো বিষয় না যে খালি বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য। ধরুন আপনি একজন বিদ্যুৎ বিক্রেতা, আমি আপনার চুক্তি করলাম আমি 50 মেগাওয়াট কিনবো, আপনি আমার জন্য 50 মেগাওয়াট রেডি করে রেখেছেন, আমি কিনলাম না, তাইলে আপনার যে ইনভেস্টমেন্ট লসটা কে দিবে? আচ্ছা, তো সেই জন্য যদি আমরা সাবধানেই থাকি, যেটা আপনি বললেন যে গভর্নেন্স প্রবলেম, আমার কতটুকু লাগবে সেটা প্রপারলি অ্যাসেস করে, তারপরে ওইটুক ক্যাপাসিটির জন্য আমরা চুক্তি করি, ওইটুক ক্যাপাসিটি রেডি রাখি, তাইলে এই সমস্যাটা হওয়ার কথা না। তাহলে ক্যাপাসিটি পেমেন্টের কারণে আমাদের তো একটা ফিনান্সিয়াল লস হচ্ছে স্যার, ডেফিনেটলি রাষ্ট্রের লস হচ্ছে যদি, এবং আমার বিদ্যুৎ বিলের মাধ্যমে কিন্তু আমি টাকাটা বেশি দেই, আমরা সবাই দিচ্ছি এটা। ওকে, তাহলে এটা কিভাবে ঠেকানো যায় স্যার? এই ক্যাপাসিটি পেমেন্টটা, এটা যদি আপনার কারোর সাথে কোনো ইফ ইউ এন্টার ইনটু এ কন্ট্রাক্ট উইথ এনিবডি, আপনাকে তো চুক্তি দ্বারা গাইডেড হইতে হবে, চুক্তি আপনাকে মানতে হবে। প্রশ্নটা হচ্ছে আপনি চুক্তি করলেন কেন, যদি আপনি বুঝেন যে আপনার এত দরকার নাই। এই কারণে কি স্যার ডিজেল বেসড প্ল্যানগুলো এখন স্টপ করে দিচ্ছে সরকার? ডিজেল বেসড প্ল্যান গভর্নমেন্ট কেন স্টপ করতেছে? কারণ ডিজেল বেসড প্ল্যান স্টপ করার আর নানা কারণ আছে। কারণ ডিজেলটা সবচেয়ে কস্টলি, পার ইউনিট কস্ট ডিজেল। আমরা সাধারণত এতদিন জেনে আসতাম যে সোলারের কস্ট বেশি, কিন্তু ডিজেল প্ল্যান্ট আরও তার 3 গুণ বেশি। লেটস সে এটা 30 টাকার কম না ইউনিট প্রাইস ডিজেলে। তো এই জন্য ডিজেল যেহেতু কস্টলি, এটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে যে অ্যাজ এ কান্ট্রি আমরা তো আপনার যেটা ওই যে প্যারিস ক্লাইমেট এগ্রিমেন্ট আমরা সই করেছি, আমাদের একটা ক্লাইমেট কমিটমেন্টও আছে। ডিজেল সবচেয়ে ডার্টি ফুয়েল। এখান থেকেই স্যার আপনাকে আমি জনাব শহীদুল ইসলামের এখানের কাছে যাওয়ার আগে এইটার ব্যাপারে আপনার একটু মতামত জেনে যাচ্ছি। সেটা হচ্ছে যে সেন্ট্রালাইজড ফসিল ফুয়েল বেসড যে মডেলটা আছে, এটা কি এখন মানে আধুনিক বিশ্বে অবসলিট হয়ে যাচ্ছে কিনা, এবং ডিসেন্ট্রালাইজ সোলার প্লাস স্টোরেজ এইটা কি ইভেন্চুয়ালি আসতে যাচ্ছে কিনা? আচ্ছা, সেন্ট্রালাইজ যে সিস্টেমের কথা আপনি বললেন, ফসিল ফুয়েল বেস, এখন পর্যন্ত বাংলাদেশ বাংলাদেশ কেন, পৃথিবীর আরো অনেক দেশ, আমাদের এনার্জি সিস্টেমটা ফসিল ফুয়েল ডোমিনেটেড, এতে কোনো সন্দেহ নাই। আর এটা অবসলিট হবে কি হবে না, এটা আসলে ভবিষ্যতে দেখবার বিষয়। কারণ হরমুজ ক্রাইসিস থেকে আপনি কি হাঁচ পাচ্ছেন? না, হরমুজ তো আমাদের টোটালি, আমরা যারা হরমুজ প্রণালী দিয়ে আমাদের আপনার ফুয়েলগুলো আসে, ডেফিনেটলি আমরা এটা একটা মানে সাপ্লাই থ্রেট মনে করতেছি। আমার যে টাইমলি সাপ্লাই না আসে, তো আপনার তো পাওয়ার প্ল্যান্ট বন্ধ থাকবে। এমনকি ওখান থেকে যে আসে আপনার ওই আমাদের যে চট্টগ্রামে যে রিফাইনারি আছে, ইস্টার্ন রিফাইনারি, এলএনজি যে সিএনজি র মেটেরিয়াল পাচ্ছেন, ওটা বন্ধ হয়ে গেছে। তো এরকম আপনার তো পাওয়ার প্ল্যান্ট সাফার করবে যদি আপনার আমাদের র মেটেরিয়াল তো প্রাইমারি এনার্জি, ডিজেল বলি, অয়েল বলি, সিএনজি বলি, হোয়াট এভার ইট ইজ। সেটা না আসলে আপনার কাছে আবার ফিরবো এইটার ব্যাপারেই। জনাব শহীদুল ইসলাম, আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম যে এই সোলার প্লাস ব্যাটারি, এটা কি আসলে বাস্তবসম্মত কোনো সমাধান, নাকি এটা একটা নিশ সলিউশন এখনো? ধন্যবাদ আপনাকে। সোলার প্লাস ব্যাটারি বাস্তব সম্মত সমাধান কি না, এটা বলার আগে আমি একটু আই ওয়ান্ট টু লুক অ্যারাউন্ড। আমি আমার পার্শ্ববর্তী দেশ বা অন্যান্য দেশের প্রতি একটু দৃষ্টিপাত করতে চাই। আসলে এটা নিঃসন্দেহে, কারণ বর্তমান যুগ সোলার, আপনি গাড়ি ঘোড়া বলেন বা অন্য যে কোনো বৈদ্যুতিক চাহিদা মেটানোর জন্য সোলার ইজ গ্রেট ইন প্রায়োরিটি। এখন আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা যদি আশেপাশের দেশগুলোতে তাকাই, যেমন ধরেন ইন্ডিয়া, পাকিস্তান, ভিয়েতনাম, তো এই সমস্ত দেশগুলোর দিকে তাকালে আপনি দেখবেন যে এরা সোলারে গত 5-7 বছরে খুব অনেকটা এগিয়ে গেছে।
এই জায়গায় স্যার এই যে মরুভূমির দেশ যারা নিজেরা তেল উৎপন্ন করে তারাও নাকি সোলার প্রজেক্টের বড় বড় প্রজেক্ট করছে, হ্যাঁ, সোলার ফার্ম করছে। এখানে একটা বড় ইস্যু আছে, সেটা হচ্ছে যে বিশ্বে যে জলবায়ু এবং পরিবেশ সংক্রান্ত যে ব্যাপার, সেটা হচ্ছে যে বাই লেটেস্ট যেটা হচ্ছে, যেটা সবচেয়ে আলোচিত বিষয়, সেটা হচ্ছে কার্বন ক্রেডিট। এখানে যে সমস্ত শিল্পোন্নত দেশ যারা এনভায়রনমেন্টকে পলিউট করছে, দে আর কম্পেনসেটিং ফর দিস ফর কি বলে এটাকে, এনভায়রনমেন্ট পলিউশন। ওকে। এবং আমরা যারা হ্যাভিং লেস অফ কন্ট্রিবিউশন টু আওয়ার এনভায়রনমেন্ট, হ্যাভিং লেস অফ কার্বন ইমিশন, তারা কিন্তু এই টাকাটা পাচ্ছি। ইভেন সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এখানে যদি আমরা এই যে সমস্ত মরুভূমির দেশের কথা বললেন, তো ওরা যদি ফসিল ফুয়েলটাকে যদি জ্বালানি হিসাবে ইউজ করে এবং দে এক্সপোজ কার্বন টু দ্য এনভায়রনমেন্ট, তার পরিবর্তে যদি তারা সোলার করে, তাহলে ওই কার্বন ক্রেডিটটা তাদেরকে দিতে হবে না। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, যেটা আপনি শুরুতে বলেছেন আমাকে, যে এটা ফিজিবল কিনা বা সোলার প্লাস ব্যাটারি, তো এটা সারা বিশ্বেই ফিজিবল, এটা আমাদের দেশেও ফিজিবল, এবং ডে বাই ডে ইট ইজ গেটিং বেটার অ্যান্ড বেটার। কেন লোকজন তো স্যার, মানে আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করলাম স্যার, কারণ অনেকেই ভয় দেখায় যে আর হয়তো 56 বছর চলবে আমাদের যে পরিমাণ ফসিল ফুয়েল, মানে এই ডিজেল, পেট্রোল, এগুলার যে খনিজ জ্বালানি আছে, অনেকে আবার ভয় দেখাচ্ছে যে কয়লার মজুদও একসময় শেষ হয়ে যাবে, সোলারে যাইতে হবে। কিন্তু অনেকে আবার বিলিভ করতে চায় না যে এত বড় বড় ফুয়েল গাজলার যে মানে ফ্যাক্টরিগুলো আছে, এগুলো কি আসলে মানে সোলারে চলে? আমরা তো সোলার মানে বুঝি যে বাসার উপরে 1 ফিট বাই 1 ফিট একটা চাতকি লাগানো থাকবে আর একটা হলুদ রঙের বাতি জ্বলবে আমার বাসায়। না, ঠিক আছে, টেকনোলজি কোথায় গেছে? না, ঠিক আছে, আসলে এটা হচ্ছে কি, সোলার সম্বন্ধে মানুষের যে ধারণাটা, যে ইট ইজ এ রকেট সায়েন্স, অ্যাকচুয়ালি ইট ইজ নট দ্যাট। আচ্ছা, এটা খুব সিম্পল একটা প্রযুক্তি। সেল ম্যানুফ্যাকচারিং ইজ এ ক্রিটিক্যাল ইস্যু, এবং বিশ্বের বড় বড় বেশ কিছু কোম্পানি আছে, লাইক ইউরোপে 2-1টা দেশ আছে, কোরিয়া, সাউথ কোরিয়া স্পেশালি, দে আর লিডিং দ্য সোলার সেল, জাপান আছে। বাট ওভারঅল যদি সোলার প্রযুক্তিটার দিকে আমরা তাকাই, যে সোলার সিস্টেম যেটা আমরা নর্মালি ব্যবহার করি, ছোট হোম সিস্টেম যেটা, বড় আকারে যেগুলো গ্রিড সিস্টেম বা ইন্ডাস্ট্রিয়াল পারপাসে আমরা যেটা ইউজ করছি, তো এটা তো আসলে খুবই ফিজিবল এবং খুবই একটা চিপ। এবং আমি যেটা বলছিলাম একটু আগে, যে ডে বাই ডে ইট ইজ গেটিং চিপার অ্যান্ড চিপার। গত 5-7 বছরে সোলার কস্ট এবং ইনস্টলেশন কস্ট 50% কমে গেছে। প্যানেল কস্ট বলেন, সেল কস্ট বলেন, অ্যান্ড আদার ইস্যু যেগুলো আছে। অ্যান্ড আই বিলিভ ইন নিয়ার ফিউচার সোলার যে সমস্ত টেকনোলজি আছে, যেমন আগে আমরা মনোক্রিস্টালাইন অ্যান্ড পলিক্রিস্টালাইন সেলগুলো ইউজ করতাম, তো এখন মনো ইউজ করা হচ্ছে, এবং পিপলস আর লুকিং ফর বেটার কি বলে এটাকে, যে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট, এবং অনেক নতুন নতুন টেকনোলজি আসতেছে। কিন্তু সাধারণ মানুষ তো স্যার আসলে এই যে জার্গনগুলা, সোলার পিভি প্যানেল, তারপর হচ্ছে ইনভার্টার, হাইব্রিড, দেন কি ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম, এগুলো শুনে লোকজন ভয় পেয়ে যায়। আপনি একদম খুব সহজভাবে আমাকে বলেন স্যার, যে সাধারণ একজন মানুষ ডোমেস্টিকলি এই সলিউশনটা অ্যাফোর্ডেবল কিনা? আসলে আমি মূল সমস্যাটা বলতে চাই, তাদের ভয় পাওয়ার একটা লজিক্যাল কারণ আছে, এবং তারা সত্যি ভীত। তবে যারা অলরেডি বিন এক্সপেরিয়েন্সড, এর মধ্য দিয়ে গেছে, তাদের অনেকেই, তাদের মধ্যে এই ভীতিটা নাই। এটা ভীতিটার মূল কারণটা কি জানেন? মূল কারণটা হচ্ছে যে আমাদের দেশে সোলার যে সমস্ত প্যানেলগুলো ইউজ হচ্ছে, বা যে সিস্টেমগুলো আমরা ইম্পোর্ট করতেছি, এগুলার কোয়ালিটি উপরে কারো কোনো কন্ট্রোল নাই। আমরা 10 বলে আমরা 5 দিচ্ছি, 3 দিচ্ছি, বিষয়টা কিন্তু ওই জায়গায়। এবং আমরা সব এটাকে ইভেন বিএসটি এরও এক্সপার্টিজ নাই, না এক্সপার্টাইজ থাকলেও এটার আসলে কোনো এক্সিকিউশন নাই, ইমপ্লিমেন্টেশন নাই, তাদের কোনো মনিটরিং, গভর্নেন্স প্রবলেম স্যার। হ্যাঁ, গুড গভর্নেন্স প্রবলেম। এবং এটা আমি একটা প্রতিষ্ঠানের কথা বলি, ইটকল নামে একটা প্রতিষ্ঠান, আপনারা শুনেছেন, যে বাংলাদেশে সোলার হোম সিস্টেম ইন রুট লেভেল, একদম রিমোট অঞ্চলে এরা হচ্ছে পায়োনিয়ার। সেই 2003 থেকে এরা এক্সিকিউট করছে। But I had a bit experience with this ইটকল। একটা সময় 2010 or around আমি তাদের সাথে সম্পৃক্ত হয়েছিলাম ফর মেকিং এ প্যানেল ফ্যাক্টরি, যেটা আলটিমেটলি হয় নাই। এখানে বছর আগে, আজ থেকে 16 বছর আগে, রাইট স্যার। আমি এটা ফাইনালি আমরা 4টা কোম্পানি সিলেক্টেড হয়েছিলাম, রহিমা আফরোজা, আমি, তারপর ইস্ট কোস্ট, আরেকটা কোম্পানি, আই ফরগট দ্য নেম। তো কিন্তু দুঃখজনক সত্য যে এই প্যানেল কিন্তু আমরা ইম্পোর্ট করছি। গভর্নমেন্টের উদ্দেশ্য খুব সৎ ছিল, এবং দে হ্যাড এ ভেরি নাইস প্ল্যান, অ্যান্ড আই পার্টিসিপেটেড উইলিংলি। কে ফান্ড করছিল এটা? এটা ওয়ার্ল্ড ব্যাংকের ফাইন্যান্স ছিল। তো আমার সাথে আরো 2জন আর্মি অফিসার ছিলেন, আমার সিনিয়র,
গ্রুপ ক্যাপ্টেন মোস্তাফিজ স্যার ছিলেন, কর্নেল থিন স্যার ছিলেন, একজন সাবেক অ্যাম্বাসিডর ছিলেন। তো যাই হোক, উই হ্যাড এ ভেরি গুড টিম এবং হ্যাভিং গুড এক্সপার্টিস। কিন্তু এটাও বাস্তবায়ন হলো না, কারণ হচ্ছে যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইটকলের যে চিন্তা ভাবনা ছিল যে তারা চাইনিজ মেশিন দিয়ে প্যানেল তৈরি করবে, আই ওয়াজ নট কনভিন্সড উইথ দ্যাট। আই হ্যাড এ মাইন্ড টু হ্যাভ জাপানিজ মেশিন। অফকোর্স। তো এটা নিয়ে অনেক দ্বন্দ্ব, এটা নিয়ে অনেক রিপোর্টিং, ফাইনালি মানে টোটাল প্রজেক্টটাই কিন্তু পোস্টপোন্ড হয়ে গেল। তাহলে স্যার 50 মেগাওয়াটের একটা প্ল্যান ছিল যে 10 মেগাওয়াট করে, 40 মেগাওয়াট, 10 মেগাওয়াট করে 4টা কোম্পানিকে তারা দিবে। তাহলে আপনার এই যে ঘটনাটা স্যার, এটার লেসন লার্ন থেকে আমরা যে কোশ্চেনটা করতে চাই আপনার কাছে, যে এই যে রুফটপ সোলার প্লাস ব্যাটারি, এইটা বাংলাদেশে আদৌ কি স্কেলেবল করা সম্ভব? স্কেলেবল মানে প্রসার? জি, আমি এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আগের প্রশ্নটা আমি আরেকটু বলতে চাই, আরেকটু ক্লিয়ার করতে চাই। সেটা হচ্ছে যে এই যে রুট লেভেলে মানুষের মধ্যে যে ভীতিটা, সোলারের যে ভীতিটা, তার কারণ হচ্ছে একটাই, যে ইট ইজ কোয়ালিটি জিনিসপত্র তারা পাচ্ছে না। আচ্ছা, তারা হয়তো দাম দিচ্ছে। একটা সোলার প্যানেল আমার টিকার কথা সে 15 to 20 ইয়ার্স, অফকোর্স, নট লেস দ্যান 50 ইয়ার্স, কোনো 15 ইয়ার্স কোনো অঙ্কেই না। তার মানে আমরা যদি অ্যাভারেজ 20 ইয়ার্স ধরি, অনেকে 25 ইয়ার্স বলে, 20 ইয়ার্স অ্যাভারেজ ধরলে 2003 থেকে ইটকল সোলার হোম সিস্টেম তারা চালু করেছে। এবং বাই দিস টাইম আমি গত সপ্তাহে শুনলাম যে অলমোস্ট 47% অফ দ্য টোটাল হোম সিস্টেম এটা অকেজু হয়ে গেছে। তারা বলতেছে ডিউ টু মেইনটেনেন্স, বাট আমি বলবো যে নট অনলি মেইনটেনেন্স, মেজর কারণ হচ্ছে যে লো কোয়ালিটি ম্যাটেরিয়ালস। এখানে ব্যাটারি দেওয়া হচ্ছে যেগুলো, এগুলো কোনো কোয়ালিটি নাই। প্যানেল দেওয়া হচ্ছে, কোয়ালিটি নাই। তারপরে রুরাল এরিয়ার মানুষ তো একটু মেইনটেনেন্স অত সচেতন না। তো সব মিলিয়ে এই যদি হয় আমাদের বর্তমান অবস্থা, এখান থেকে পার পাইতে হলে আমাদের গভর্নমেন্টের এই সোলার ইনস্ট্রুমেন্টস, প্যানেল বলি, ইনভার্টার বলি, কনভার্টার বলি, ব্যাটারি বলি, সব কিছুর উপরে গভর্নমেন্টের একটা কঠিন নীতিমালা থাকা উচিত, সো দ্যাট দ্য পিপলস আর নট স্কেয়ার্ড, রুট লেভেলে যারা আছে, এবং তারা যাতে লাভবান হতে পারে। তাহলে আমাদের পলিসি মেকার্স যারা আছে, যারা নীতিমালাটা আনবে, তাদেরকে এডুকেট করবে কে? আমি আসলে তারা এডুকেটেড, তারা আমার চেয়ে ভালো বুঝে। ওই যে সেক্রেটারি সাহেব আছেন, উনি জানেন না বিষয়টা তা না, আমার চেয়ে ভালো যারা এই সমস্ত জায়গায় বসে আছে, তারা বইয়ের থেকে পাশ করা, বিদেশ থেকে পাশ করা ইঞ্জিনিয়ার, দে নো এভরিথিং। বাট সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি সেদিন এক আলোচনায় এক ভদ্রলোক বলতেছিল যে শর্ট সাইটেড অ্যান্ড করাপ্টেড। আপনার মধ্যে যদি দুর্নীতি করার চিন্তা ভাবনা থাকে এবং আপনি যদি করাপ্টেড হন, তাহলে এটা আপনি কিভাবে দূর করবেন? নলেজ তো আছে তাদের। এখানে মনিটরিং দরকার, গভর্নমেন্টের একটা কন্ট্রোল দরকার, প্রয়োজন বোধে, যেহেতু এটা একটা থার্ড সেক্টর এবং একটা ইমার্জেন্সি সিচুয়েশন চলতেছে। আমাদের প্রধানমন্ত্রী অলরেডি গত সংসদে বলছে যে নেক্সট সংসদে আলোচনা হবে কিভাবে আমরা বিদ্যুৎ সমস্যার সমাধান করতে পারি, স্বাস্থ্য, শিক্ষা, এগুলোর কথা বলছেন। বাট উনি যেটা বলতেছেন 2026 সালের মে মাসে এসে যে 2030 সালের ভিতরে যে টার্গেট সেট করছেন, এটা কি ফিজিবল? না, এটা ফিজিবল না যদি এটা এই গতানুগতিক ভাবে চলতে থাকে। বাট ইন দ্য সেম টাইম এখনো 5 বছর বাকি আছে। আই অলরেডি গেভ অ্যান এক্সাম্পল অফ ভিয়েতনাম, যে তারা গত 5 বছরে 25,000 মেগাওয়াট তৈরি করছে, ইয়ারলি 5,000 মেগাওয়াট। তো হোয়াই নট উই? আমরা পারবো না কেন? আর্মি ডিপ্লয় করা লাগবে স্যার? না, আমার আর্মি ডিপ্লয় করতে হবে না। এখানে যে কাজটা করতে হবে সেটা হলো যে গভর্নমেন্টের এমন একটা অর্গানাইজেশন, একটা থার্স্ট অর্গানাইজেশন, একটা কন্ট্রোল বডি তৈরি করতে হবে যারা এটাকে ইমপ্লিমেন্ট করবে, যারা এই ইনস্ট্রুমেন্টগুলো মনিটর করবে, কোয়ালিটি হচ্ছে কিনা, রুট লেভেলে ঠিক মতো যাচ্ছে কিনা, প্রাইস, এই সমস্ত কন্ট্রোল করতে হবে। আর লাস্টে জিজ্ঞেস করছিলাম স্যার যে স্কেলেবিলিটির ব্যাপারে। হ্যাঁ, আসলে স্কেলিং এ যাবে রুফটপ সোলারের যে ব্যাপারটা, স্কেলিং এর যে বিষয়টা, আসলে এটা তো ভেরি সিম্পল, যে আমাদের দেশে যে পপুলেশন ডেনসিটি বা আমরা রুট লেভেলে যেভাবে আমরা বসবাস করছি, রুফটপের সবচেয়ে মজার যে বিষয়টা আমি যেটা রিসেন্টলি জানতে পেরেছি সেটা হচ্ছে যে বাংলাদেশে রুফটপ আপনার ইন্ডাস্ট্রিয়াল লেভেলে বা কর্পোরেট অর্গানাইজেশনগুলো অলরেডি একটা বড় ইনিশিয়েটিভ নিয়েছে। অ্যান্ড অ্যাজ এ পার্ট অফ দ্যাট আকিজ গ্রুপ খুব সম্ভবত 70 মেগাওয়াটের রুফটপ সোলার তারা তাদের প্রতিষ্ঠানে অলরেডি ইনস্টল করেছে, এবং প্রাণ গ্রুপ তারা করেছে 36 মেগাওয়াট অর সামথিং লাইক দ্যাট। স্যার ইভেন এবং they have a plan, ফ্ল্যাটে স্যার বিভিন্ন মানে অ্যাপার্টমেন্ট যেগুলো আছে, ইভেন আপনি ওই যে আবাসিক এলাকাগুলোতে, ওখানে কিন্তু বাধ্যতামূলক ডিজাইনে বলা আছে যে সোলার প্যানেল রাখতে হবে। হ্যাঁ, দিস ইজ দেয়ার। আমি তো বলছি যে করাপশন। যেমন ধরেন আপনি একটা 5তলা বাড়ি করলেন, 10তলা বাড়ি করলেন, ওখানে বলা আছে ম্যান্ডেটরি যে আপনি বিদ্যুৎ লাইন পাবেন না গ্রিড লাইন থেকে যতক্ষণ না ইউ ইনস্টল সাম level of 5% or something like that capacity of solar panel at your roof. মানে এটা তো লোক দেখানো। কিন্তু হ্যাঁ, এই যে এই কথাটাই আসেন যে লোক দেখানো, তাহলে এই যে পিলফারেস্টটা হচ্ছে, এই যে চুরিটা হচ্ছে, দুর্নীতিটা হচ্ছে,
যে যারা এটার পারমিশন দিচ্ছে, সে আমি রাজুকের কথা বলবো, তারা হয়তো এটাকে ইমপ্লিমেন্ট করছে, যে আপনার বাসা থেকে বিদ্যুৎ লাইন দেওয়া বা আপনার কনস্ট্রাকশন এগুলা বা আরইবি বা পিডিবি বা ডেস্কো সংশ্লিষ্ট প্রতিষ্ঠান যারা আছে, তারা যখন এটা চেক করে, তারা যে দেখে কিন্তু যে এটা নামকা বাস্তু একটা প্যানেল এবং পুরানো প্যানেল। এবং আরেকটা ব্যাপার দেখেন, আমাদের দেশে কিছু কিছু নীতিমালা পলিসির মধ্যে কিছু ভুল আছে, যে আমাদের পুরানো প্যানেল আমাদেরকে ইম্পোর্ট করার পারমিশন দেওয়া হচ্ছে, এবং অলরেডি বিন দেয়ার আর লট অফ কোম্পানিজ যারা চায়না থেকে যে প্যানেলগুলো ওরা ফেলে দিচ্ছে, এই প্যানেলগুলো বাংলাদেশের লোকজন ইম্পোর্ট করতেছে। তাহলে এই দেশের তো কোনো মা বাপ নাই, কিছু কিছু ক্ষেত্রে সত্যিকার অর্থেই এই দেশটা আল্লাহ চালাইতেছে। এই করাপশনগুলো, এই সিস্টেমগুলো, যেটা সেক্রেটারি স্যার অলরেডি বলেছেন যে গুড গভর্নেন্স, অ্যান্ড ইট রাইটলি পয়েন্টেড আউট, আমাদের দেশে এক্সপার্টিজের অভাব নাই, মানুষের আগ্রহ, এবং আমাদের যে রুট লেভেলের মানুষ কিন্তু সত্যিকার অর্থেই তারা কিন্তু খুব আন্তরিক। নতুন কিছু পেলে তারা ডিনাই করছে বিষয়টা তা না, তারা নিতে চায়, তারা বেনিফিটেড হতে চায়। বাট আমরা সবসময় যারা গভর্নমেন্টের সাথে জড়িত আছি বা এগুলোর সাথে জড়িত আছি, আমরা সবসময় তাদের সাথে চিট করি। শুধু দর্শক মন্ডলী, সঙ্গেই থাকুন, ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পর। শুধু দর্শক মন্ডলী, স্বাগত জানাচ্ছি আমাদের আজকের মুক্তির কথা। এবং আজকে আমরা আমাদের এনার্জি সিকিউরিটির মাধ্যমে মুক্তির ব্যাপারটা নিয়ে আলোচনা করছি। একটা সোলার সিস্টেমের 3টা মেইন কম্পোনেন্ট থাকে। নাম্বার 1 হচ্ছে সোলার প্যানেল, নাম্বার 2 হচ্ছে ইনভার্টার, আর নাম্বার 3 হচ্ছে ব্যাটারি স্টোরেজ সিস্টেম যেটা থাকে, মানে ব্যাটারি। তো স্যার আলাউদ্দিন স্যার, আপনার কাছ থেকে আবার শুরু করতে চাচ্ছি। এই যে ব্যাটারি স্টোরেজের যে একটা ব্যাপার আছে, এটা তো ছোটখাটো ব্যাপারে ঠিক আছে, একটা রুমের জন্য ঠিক আছে, বাট গ্রিড লেভেল স্কেলেবিলিটির কথা যখন আমরা ভাববো, তখন কি ব্যাটারি আদৌ একটা প্লসিবল সলিউশন? আচ্ছা, আপনার প্রশ্নটা হচ্ছে প্লসিবল সলিউশন কিনা। এটা টেকনিক্যাল সলিউশন। ওকে, টেকনিক্যাল সলিউশন, কারণ আপনার গ্রিড স্টেবিলিটির জন্য স্টোরেজটা গ্লোবালি অ্যাকসেপ্টেড সলিউশন, স্টোরেজটা। আচ্ছা, কিন্তু এটা গ্রিড লেভেলে আমাদের জন্য কতটা জাস্টিফাইড ইকোনমিক্যালি, এটা ডেফিনেটলি কোশ্চেন, এটা স্টাডি করে বলার মতো বিষয়। তবে আমার কাছে অ্যাপারেন্টলি এখন যেটা মনে হচ্ছে যে এখনো গ্রিড লেভেলে আমরা মনে করি না যে আমরা এটা অ্যাফোর্ড করতে পারবো। এটা কি স্যার ইকোনমিক্যালি অ্যাফোর্ডেবিলিটির ব্যাপার? আমি অনেক দাম হয়ে যাবে। হ্যাঁ, আর তো এর মধ্যে হয়েছে কি, যখন আপনি টেকনোলজি নিয়ে কথা বলবেন, সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে কি, আমি আপনার সাথে আজকে যে ইস্যু নিয়ে কথা বলতেছি, টেকনোলজি আমার চেয়ে অনেক আগে আছে। টেকনোলজি ইজ অলওয়েজ টুমরো। ইয়েস। তো যার জন্য আপনার একসময় আমরা কি দেখতাম, ব্যাটারি মানে কি লিড অ্যাসিড ব্যাটারি না, এরপরে চলে আসলো লিথিয়াম আয়ন ব্যাটারি। এখন লিথিয়াম আয়ন চলছে। এর সামনে যে আরেকটা মানে ইমপ্রুভড ভার্সন আসবে না কে জানে। আমি অলরেডি সোডিয়াম আয়ন আসতেছে। হ্যাঁ, তো লিথিয়াম টাইটানিয়াম চলে আসছে। হ্যাঁ, তো যার জন্য আমরা যখন কথা বলতেছি এখন যে টেকনোলজি, এটাকে ধরে নিয়ে বলতেছি, কিন্তু টেকনোলজি অনেক ফাস্ট মুভ করতেছে। এইটা একটা বিষয়। যদি সামনে টেকনোলজি কি আসে সেটাও দেখবার বিষয়। একটা জিনিস আমি নিশ্চিত, আমি 2016 সালে একটা আপনার ওই একটা স্টাডি রিপোর্ট দেখলাম, যেমন অস্ট্রেলিয়াতে ওদের যে 1 কিলোওয়াট আওয়ার স্টোরেজের জন্য যেটা ছিল অস্ট্রেলিয়ান $1000, সেটা ওই সময় নেমে আসছে $500। তো একটা জিনিস কি, ওই স্টোরেজ ডিভাইসের দামও কমে আসতেছে। তো এখন সামনে কমে কোন জায়গায় যাবে এটা এই মুহূর্তে আমি কমবে এটা নিশ্চিত। কত কমবে এই বিষয়ে আপনাকে সুনির্দিষ্ট বলতে পারতেছি না, তো কমবে আমি নিশ্চিত, কারণ উই দি অ্যাডভান্সমেন্ট অ্যান্ড ইমপ্রুভমেন্ট অফ টেকনোলজি আমরা এটা আশা করতেই পারি, এগুলো দামটা কমবে, তখন এটা অ্যাফোর্ডেবল হবে। ইন্ডিভিজুয়াল পর্যায়ে যেমন হবে, আমরা গ্রিড স্কেলও সেটা হইতে পারে। আমরা এখন থেকেই কাজ শুরু করবো এটা নিয়ে, নাকি আমরা ওয়েট করবো কবে দাম কমবে স্যার? না, আমরা তো অবশ্যই যে কোনো একটা টেকনোলজি আসলে টেকনোলজি অ্যাডপশন একটা স্টেজ থাকে। আপনার টেকনোলজি জানা বোঝা, আপনার প্রিপেয়ারনেস খুব ইম্পর্টেন্ট। নাহলে একটা টেকনোলজি হঠাৎ করে একটা তো আপনি অ্যাডপ্ট করতে পারবেন না, ঠিক না? তো ইউ উইল বি দি লেগার্স ইন টার্মস অফ টেকনোলজি অ্যাডপশন। তো এই জন্য একটা রেডিনেস তো অবশ্যই লাগবে। ওকে, তাহলে স্যার একটা প্রশ্ন করতেই হয় আপনাকে, সেটা হচ্ছে ডিজেল পিকার প্ল্যান্টস ভিসাভিস এই যে ব্যাটারি, ভিসাভিস না ভার্সাসি দেই, যে ডিজেল পিকার প্ল্যান্টস এর এগেইনস্টে আমি যদি ব্যাটারি নিয়ে আপনাকে কম্পারিজন করতে বলি, তাহলে আপনি কি বলবেন? মানে লং টার্মে কস্ট কম্পারিজন করলে তাহলে কোনটা লাভজনক হবে? এটা হয়তো আমার কাছে মনে হয় যেন টেম্পোরারি মেজার হিসেবে থাকতে পারে, টেম্পোরারি। কারণ স্যার আমার দর্শকের জন্য আপনি একটু ওই যে ডিজেল পিকার প্ল্যান্টটা বুঝাই বলেন একটু। আপনার যদি প্রশ্নটা আমি ঠিকভাবে বুঝে থাকি, যে আমি কি স্টোরেজে যাব, সেখানে পয়সা খরচ করব, না আমি ডিজেল দিয়ে এটাকে সাপ্লিমেন্ট করবো, সেই জায়গায় থাকবো। রাইট। তো এই দুইটার মধ্যে মানে কস্ট কম্পারিজনটা মানে প্রিসাইজলি বলতে গেলে, খুব সঠিকভাবে বলতে গেলে, এটা একটা কেসে স্টাডি হওয়া দরকার। তবে এমনি আমাদের সাধারণ জ্ঞান থেকে আমরা জানি যে ডিজেল অলওয়েজ কস্টলি, এটা 30-40 টাকা এরকম হতে পারে ইউনিট প্রাইস। সূর্যের আলো তো কুদরতি। হ্যাঁ, না সেটা তো অবশ্যই, এটা অ্যাবান্ডেন্ট, এটার জন্য আমাদের পয়সা দিতে হচ্ছে না। এই জায়গাটায় স্টোরেজ এবং ডিজেল কম্পিটিটিভ কিনা, এটা আমার মনে হয় আরো একটা স্টাডি করে, কেস স্টাডি করলে, তাইলে আমরা দর্শকদেরকে বা যারা এটার ইউজার আছে তাদেরকে স্পেসিফিক ইনফরমেশন দিতে পারবো। ওকে, আর স্যার আরেকটা কোশ্চেন আপনাকে করছি স্যার, এইটা রিলেটেডই, সেটা হচ্ছে এই যে ব্যাটারির কথা বলছি আমরা,
এটা কি শুধুই একটা সাস্টেইনেবল সলিউশন নাকি এটা ট্রানজিশনাল একটা ফিক্স হিসেবে দেখবো আমরা? আমি তো আপনার এটাকে ট্রানজিশন ফিক্স হিসেবে দেখতে চাই। ইন এ সেন্স এই যে ব্যাটারিগুলো আমাদের কলিগ যেটা বললেন যে অনেক ধরনের আমরা ওই 60 লক্ষ সোলার হোম সিস্টেম করেছি, যে প্রত্যেক ছোট ছোট যেগুলোর কথা আপনি বললেন, তো সেগুলোর সাথে কিন্তু ব্যাটারি আছে। তখন আমাদের যেটা হচ্ছে যারা ইউজ করে সাধারণ মানুষ, তারা তো ব্যাটারির সম্পর্কে এবং এটা এই সোলার সিস্টেমটা কিন্তু এনভায়রনমেন্টালি একটা সেফ টেকনোলজি, কোনো সন্দেহ নাই, কিন্তু ব্যাটারিটা কিন্তু এনভায়রনমেন্টালি সেফ না যদি কিনা এটাকে আপনি ডিসপোজাল ঠিক মতো করতে পারেন। তো আমাদের দেশে আপনার এই ব্যাটারিগুলো লোকজন কী করে, সাধারণ লোক একটা কুড়ে ঘরের মধ্যে একটা লাগাই দিলেন আপনার 10 ওয়াটের, সে একটা দিন পরে দেখা যাচ্ছে চলতেছে না, সে ফেলে দিচ্ছে কই প্যানেল ব্যাটারি এগুলো ধরেন যত ফেলে দিচ্ছে। কিন্তু আমাদের এখানে যেটা এইটাকে যে রিকভার করা, সেটা কিন্তু খুব ভালো আপনার কোনো ব্যবস্থা কিন্তু নাই, যে এই ব্যাটারিগুলো কালেক্ট করে আপনি এগুলো রিসাইকেল করবেন, যেমন বিদেশে কিন্তু আছে। এই যে আরেকটা জিনিস কনসেপ্টই আমাদের এখানে ওইভাবে নাই, ইপিআর বলি আমরা, এক্সটেন্ডেড প্রডিউসার রেসপন্সিবিলিটি। আমাদের দেশের প্রডিউসাররা কি করে, আমি ব্যাটারি বানাইলাম আপনার কাছে বিক্রি করে দিলাম, আমি মনে দায় আমার কোনো দায়িত্ব নেই, এবার জাহান্নামে যায় কি সেলভেজের দায়িত্ব ওদেরকে দেওয়া লাগবে। ডেফিনেটলি ওই এক্সটেন্ডেড প্রডিউসার রেসপন্সিবিলিটি ইউরোপের অনেক দেশে আছে। তারা করে কি, যে তৈরি করে সেইটা ডিসপোজালের দায়িত্বটা নয়, একটা পোষণ তার থেকে নেওয়া হবে, যে তোমার এটা যে পরিবেশ নষ্ট করলো, হু ইজ গোয়িং টু পে, এটার পয়সাটা কে দিবে? এটা আসলে স্যার বাংলাদেশের ক্ষেত্রে কোন মন্ত্রণালয় স্যার এটা করার কথা? এটা আমার ধারণা এটা আপনার যারা এটা এক্সপোর্ট ইম্পোর্টের পারমিশন দেয়, বাণিজ্য মন্ত্রণালয়, তারা এটা করতে পারে। আমরা বাণিজ্য মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি ব্যাপারটা, এটা চোখ দেওয়ার জন্য। স্যার আপনার কাছে আবার ফিরবো। এবার জনাব শহীদুল ইসলাম, আপনার কাছ থেকে আমরা যেটা জানতে চাইবো সেটা খুব ক্রুশিয়াল একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট এই খাতটাতে, এই সোলার বেসড যে এনার্জি সিকিউরিটি প্ল্যান, এটাতে কিন্তু খুব চমৎকার একটা রোল রাখতে পারতো। কিন্তু আপনার কথা ইটকলের যে উদাহরণটা আপনি দিলেন, তা থেকে মনে হচ্ছে যে এখানে ট্যারিফ নন ট্যারিফ অনেক ধরনের ব্যারিয়ারই আছে। তাহলে আসলে কি ধরনের সীমাবদ্ধতা আছে? না, আপনি রাইটলি পয়েন্টেড আউট যে আসলে এত বড় বড় প্রজেক্ট বা সোলারে একটা রেগুলেশন আনতে হলে ডেফিনেটলি গভর্নমেন্টের পাশাপাশি আমাদের প্রাইভেট সেক্টরের যে ইনভেস্টমেন্ট সেটা খুব আর্জেন্ট এবং ইমার্জেন্সি বেসিসে আমাদের দরকার। তো আমার একটু বিটার এক্সপিরিয়েন্স আছে, আপনি চাইলে আমি আমার একটু এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই। যে সোলার নিয়ে খুব হট ডিসকাশন হচ্ছে সে আজ থেকে 15 বছর আগে থেকে। এটা তো 26 সে আপনার 2010 বা এরকম থেকে। এবং আমার মনে আছে আমাদের সাবেক শীর্ষ লেভেলের কিছু সরকারি পর্যায়ের লোকজন তারা বাইরে গিয়ে সোলার সেক্টর বা বিদ্যুৎ সেক্টরে এটার ক্যাপাসিটি বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের ক্যাম্পেইন করেছে এবং জ্বালাময়ী বক্তব্য দিয়েছে যে ইনভেস্টমেন্ট করেন। অ্যান্ড আই রিমেম্বার ইন 2010 আমার এই প্রকল্পে আমি উদ্বুদ্ধ হয়ে ব্যক্তিগতভাবে আমার ব্যক্তিগত কানেকশনে আমার এক বিজনেস অ্যাসোসিয়েটকে দিয়ে আমি সিঙ্গাপুর থেকে একটা কোম্পানিকে ইনভাইট করলাম। আচ্ছা। অ্যান্ড ডিউলি দে ল্যান্ডেড এবং তারা একটা জায়ান্ট কোম্পানি, আমি নাম বলতে যাচ্ছি না, আবার তো এদের সারা পৃথিবীতে 10টা দেশে তাদের বড় বড় প্রজেক্ট আছে সোলার। একদম জায়ান্ট কোম্পানি। তো এখন তারা এখানে আসলো, ইনিশিয়ালি তাদেরকে বললাম কত মেগাওয়াট চাও, তারা বললো যে আমি একটা পাইলটিং করি, 50 মেগাওয়াট দাও, যদি ভালো হয় তাহলে। তো এই 50 মেগাওয়াটের প্রজেক্টটা কিন্তু আজও ঝুলে আছে। কত বছর হলো স্যার? 2010, আজকে 16 ইয়ার্স, নোট ইট ডাউন। এবং কেন ঝুলে আছে? ইনিশিয়ালি তারা টেন্ডার হলো, টেন্ডারে পার্টিসিপেট করলো, গতানুগতিকভাবে অলমোস্ট 2.5 years দে টুক টু গেট এ LOI। এরপরে তাদেরকে বলা হলো ঠিক আছে ইউ প্রকিউর ল্যান্ডস। এই যে ল্যান্ডস প্রকিউরমেন্ট করতে গিয়ে ইনিশিয়ালি কেউ পারমিশন দেয়, কেউ পারমিশন দেয় না। এই যে আন্তঃমন্ত্রণালয় একটা ব্যাপার থাকে, বিদ্যুতের সাথে ভূমি মন্ত্রণালয়, ভূমি যায় পরিবেশের কাছে। তো এই সমস্ত করতে 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 এবং হ্যাঁ, অনেকেই হয়তো 5 বছরের 7 বছরের লোকাল 2-একটা কোম্পানিকে আমি চিনি, তারা যে স্টাইলে কাজ করেছে তারা তো পয়সাপাতি দিয়ে ঠিকঠাক করে তারা দ্রুত, কিন্তু এদের বক্তব্য বললো যে হোয়াই টু ডু দ্যাট, আই এম ইনভাইটেড বাই ইউর প্রাইম মিনিস্টার অলসো অ্যান্ড আই এম হিয়ার। তো আমি আমার অবস্থা নিয়ে আমি আসছি, তোমরা কেন আমাকে সহযোগিতা করবে না? তো এরাও একটু ঘাড়তেরা। অ্যান্ড
টিল ইট ইজ হ্যাঙ্গিং, তারা এখনো এক্সিকিউশনে যেতে পারে নাই। তাহলে তো কোশ্চেন আসতেছে স্যার, মানে যেহেতু লঙ্গার ভার্সন প্রজেক্ট এগুলা সোলারের, রিটার্ন অফ ইনভেস্টমেন্টটা আসলে বেশি সমস্যা নাকি? না, এখানে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট ইজ প্রি ডিসাইডেড। Okay. এই ব্যবসাটা এত ভালো যে ওয়ান্স ইউ ইনভেস্ট ইউ নো ইউর প্রফিট ফর দ্য নেক্সট 10 years। ওকে, আপনার এখানে কোনো সমস্যা নেই। তাহলে তো পলিসি আনসার্টেনিটি একটা ইস্যু। ইয়েস, পলিসি আনসার্টেনিটি, গভর্নমেন্টের টেক কেয়ারিং এবং এই যে গুড গভর্নেন্স। আবার বলি যে গভর্নমেন্ট চাচ্ছে কিন্তু হয়তো ইন বিটুইন যারা এক্সিকিউশন করছে তারা চাচ্ছে না। এই যে একটা গ্যাপ, এবং গ্যাপটা কোথায়? তো আমরা যে এই যে গত 15 বছর বা 16 বছর যে রেভলিউশন হলো, এটার তো আলটিমেট মূল বিষয় ছিল যে দুর্নীতি রাইট, এবং এই যে স্বজনপ্রীতি। ট্রেডিং কোম্পানিকে সোলার পারমিশন দিচ্ছে, আর ওয়ার্ল্ড জিয়ান্ট একটা কোম্পানি আসছে, তাদের পারমিশন দিতে টেন্ডার করতে হয়, এই করতে হয়, সেই করতে হয়, 3 বছর সময় লাগে। তো দিস ইজ হোয়াট। এই সেক্টরটাতে আমাদের দর্শকদের জানার জন্য জানতে চাচ্ছি যে এই সেক্টরটাতে ধরেন এই যে ইকুইপমেন্টগুলো আছে এগুলো এইচএস কোডের উপর বেসিস করে ট্যাক্স কি পরিমাণ? ট্যাক্স আসলে একটা সময় এটাকে ফ্রি করা হয়েছিল, পরবর্তীতে এটাকে ট্যাক্সেশন করা হয়েছে। যেমন আমি কিছু আইটেম জানি, যেমন চার্জার, কন্ট্রোলার, তারপর এই যে ইনভার্টার। তো এগুলোর উপরে একটা ভালো ট্যাক্স আছে। এগুলা বোধ হয় আই এম নট ভেরি শিওর, বাট অ্যারাউন্ড 30% অর সামথিং লাইক দ্যাট। আর প্যানেল এগুলোর উপরে খুব লামসাম একটা চার্জ আছে, ট্যাক্স আছে। এটা কি আপনি রিডিউস টু জিরো করতে সাজেস্ট করবেন? ডেফিনেটলি। আপনি অন্যান্য খাতে ভর্তুকি দিচ্ছেন, আর এগুলা আসতেছে এটা ফর দ্য বেটারমেন্ট অফ দ্য কান্ট্রি। আপনাকে আমি সোলার ব্যবহার করছি তার মানে এই না যে ইট ইজ ফর মাই বেনিফিট, ইট ইজ বেনিফিট, আমার জিডিপি তো কন্ট্রিবিউশন আছে। তো রাইট, এগ্রিকালচার বলেন এবং আমার এই যে গার্মেন্ট সেক্টরটা একটা থার্ড সেক্টর, এই গার্মেন্ট সেক্টরের কন্ট্রিবিউশন জিডিপিতে অ্যারাউন্ড 75, মোর দ্যান 75%। ওকে, তো এই 16% কন্ট্রিবিউশন। তো টোটাল এক্সপোর্ট করে, এবং এই কন্ট্রিবিউশনটা একটা স্পেশাল কন্ট্রিবিউশন, তারা এক্সপোর্ট করে 75% প্লাস। সো তাদের যে এখানে যদি তারা রুফটপ বসায়, এবং আমার জানা মতে আমি রিসেন্টলি একটা রিসার্চ পারপাসে বিজিএমইর সাথে কাজ করছি। আমি আসলে গার্মেন্টস কেন বলতেছি, আমাদের ইন্ডাস্ট্রি তো বেসিক্যালি গার্মেন্টস লিডিং। তো এখানে তাদের 25% অফ দ্য বিগ কোম্পানিজ তারা অলরেডি তারা কিন্তু রুফটপ সোলার করেছে, এবং দে আর গেটিং দ্য বেনিফিটস 25%। তো রেস্ট অফ দ্য 75% তাদেরকে যদি কিছু ভর্তুকি দেওয়া যায়, বা এই যে রুরাল লেভেলে ভর্তুকি না দিলেন, অ্যাটলিস্ট আপনি এই যে যেটা বলছেন যে ট্যাক্সগুলোকে আপনি মাফ করে দেন না, এটা তো আমার দেশেরই টাকা, ইনডাইরেক্টলি অর ডাইরেক্টলি গভর্নমেন্ট হ্যাজ টু পার্টিসিপেট। স্যার এই জায়গাটায় স্যার যদি গভর্নমেন্ট ট্যাক্স এক্সাম্পট করে দেয় ফর পার্টিকুলার পিরিয়ড অফ টাইম, ধরলাম আমি 3 বছরের জন্য, অথবা মাননীয় প্রধানমন্ত্রী যে 2030 সাল পর্যন্ত বলছে তখনকার জন্য করলো, ব্যবসায়ীরা কি মনে করেন যে আসলে জিনিসের দাম কম হবে তখন? এটা তো ফিউচারিস্টিক কোশ্চেন। আপনি বাংলাদেশের ট্রেন্ড অনুযায়ী বলেন। ট্রেন্ড হলো যে আপনারা যদি, আমরা তো চাইতেছি যে এসকেলেশন অফ সোলার পাওয়ার, মানে সোলারের প্রসারটা হোক। ট্যাক্স কমলে যে প্রসার হবে এটা আমরা স্থির নিশ্চিত। কারণ যারা এটা, আর এখানে একটা কথা আছে, আপনার আমরা যে ট্যাক্সটা কমানো হইলো ভালো কথা, এটা সার্কুলার হইলো, গ্যাজেট হইলো, সব ফাইন। যে লোকটা আলটিমেটলি ধরুন বড় বিনিয়োগকারী তারা এটা সুবিধা পায়, কিন্তু আমাদের এই প্রাইভেট সেক্টরে যারা কাজ করে সবাই তো বড় না, আমাদের ছোট ছোট ইপিসি কোম্পানিগুলো আছে, ওরা কিন্তু এই সুবিধাটা পায় না। এটাও জায়ান্টরা পাবে, উনি যেটা বললেন সেটা। কিন্তু এর বাইরেও তো আছে, আমাদের 18 কোটি দেশের লোক তো অনেক ছোট ছোট ইপিসি কোম্পানি আছে যারা আপনার আমার বাড়িতে এটা বসাচ্ছে। ওরা ওই ফ্যাসিলিটি যখন পাবে, এটা একটা বুমিং হবে আমার বিশ্বাস। এই জায়গা থেকে আমি আবার আপনাকে ছাড়তে চাচ্ছি স্যার, সরকার ট্যাক্স এক্সাম করে দিল, আপনি এখন এই যে ধরেন ওইএম যারা আছে, বড় বড় ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার, এবং তাদের বাংলাদেশের ডিলার যারা আছে, তারা যে এখানে বিশাল লাভ করার চেষ্টা করবে না, এটা আপনি কন্ট্রোল কাকে দিয়ে করাইতে চান? আমি ব্যক্তিগতভাবে ওনার সাথে একমত যে এটা আসলে যেটা আপনি বলছেন সিন্ডিকেট বা তারা দাম কমাবে কিনা, এটা ওপেন মার্কেট বিজনেস। এখন ওপেন মার্কেট ইকোনমিতে আমরা আমাদের আশেপাশে যারা সোলার নিয়ে কাজ করতেছে, ব্যবসা করতেছে, গত সপ্তাহে আমাকে এক ভদ্রলোক বলতেছিল যে ভাই আমি চায়না থেকে লিথিয়াম ব্যাটারি আনতে চাই, কি বলেন? বললাম জানো লিথিয়াম ব্যাটারি ভালো, এটার ফিউচার ভালো, এটা হ্যাঁ ইনিশিয়ালি একটু ইনভেস্টমেন্ট বেশি হলেও পরবর্তী। তো এরকম প্রচুর লোকজন আছে যারা সোলার নিয়ে এখন কাজ করছে, সোলার। বাট একটা জায়গায় আমাদেরকে অ্যাটেনশন দিতে হবে, ট্যাক্স কমানোর পাশাপাশি আমাদের কোয়ালিটিটাকে এনশিওর করতে হবে। স্যার যেটা বললি ইপিসির কথা, ইপিসি না, ইপিসি যে ব্যাপারটা আছে, আমি ফর এক্সাম্পল হোম সিস্টেমের কথা বলি। হোম সিস্টেমে ইট কলসে 5 মিলিয়ন সিস্টেম তারা এ পর্যন্ত দিছে, যেখান থেকে আমাদের 20 বিলিয়ন পিপল এখান থেকে আমরা উপকৃত হচ্ছি। 20 মিলিয়ন, অলমোস্ট 2 কোটি মানুষ। তো
তো 18 কোটির মধ্যে 2 কোটি মানুষ যেহেতু ডাইরেক্টলি ইন রুট লেভেল কাজ করছে, এবং এদেরকে যারা যে ইপিসি কোম্পানিগুলো বা ইটকলের পিও অপারেটিং পার্টনার যারা আছে, তো এদের মাধ্যমে তো এরা আসলে কম্পিটিশন এত বেশি এবং এদের সংখ্যা তো বেশি যে এখানে সিন্ডিকেট হওয়ার কোনো সুযোগ নেই। ফ্যান্টাস্টিক। তাহলে আমরা স্যার একটা ভাইটাল কোশ্চেনে এই পর্বটা শেষ করব, সেটা হচ্ছে যে অনেকেই যেটা বলে যে বাংলাদেশের প্রেক্ষাপট বিবেচনায় প্রথমে ধরেন মিলিটারি ইনস্টলেশন, সরকারি যে দপ্তরগুলো আছে এগুলাকে এনার্জি সভরেন করা দরকার, তারপরে ধরেন নেক্সট লেয়ারে ইন্ডাস্ট্রি লেভেলগুলোতে যাওয়া দরকার, তারপরে ডোমেস্টিক লেভেলে যাওয়া দরকার। আপনার প্রায়োরিটিটা আপনি কিভাবে সেট করবেন যদি আপনাকে ওই ফ্রিডম দেওয়া হয় যে আপনি বাংলাদেশের জন্য একটা প্ল্যান করতে চান? আমি ব্যক্তিগতভাবে I will be have a integrated a combined plan. আমি আসলে ওইভাবে প্রায়োরিটাইজ করার জন্য আমি সুনির্দিষ্টভাবে কাউকে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এভাবে সিরিয়াল আমি দিব না, নাম্বারিং আমি করব না। আমার হচ্ছে যে অ্যাজ অফ নাও যখন যেটার দরকার হবে তখন সেটাকে আমি প্রায়োরিটাইজ করবো, সো দ্যাট উই কিপ অন মুভিং। এই প্রায়োরিটি দিতে গিয়ে কিন্তু আজকে আমাদের যে ক্যাপাসিটি চার্জ দিতে হচ্ছে, আমরা প্রচুর ক্যাপাসিটি চার্জ দিচ্ছি, কিন্তু এই সোলারের রুট লেভেলের মানুষের জন্য ভর্তুকি দিচ্ছি না, ইভেন ট্যাক্স কমাচ্ছি না। তো এই যে এই বিষয়গুলো আমি প্রায়োরিটি এই প্ল্যানের মধ্যে আমার সবচেয়ে বড় যে বিষয়টা থাকবে সেটা হলো যে আমি ইন্ডাস্ট্রিয়াল সেক্টরটাকে আমি এটাকে প্রায়োরিটি দিব কিছুটা ইনিশিয়ালি, বাট ইট ইজ ফ্লেক্সিবল। যদি আমি দেখি যে আদার্স আর ডাইং, একটা ইন্ডাস্ট্রির সাথে জড়িত যে সমস্ত এলিমেন্টস আছে, এই যে লোকটা বাড়িতে থাকে, সারা বিদ্যুৎ নাই, খাইতে পারলো না, ঠিক মতো রান্না করতে পারলো না বা সামথিং লাইক দ্যাট, সে ইন্ডাস্ট্রি যায় সে কিভাবে কাজ করবে? সো ইট ইজ ইন্টার রিলেটেড। তবে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবে, যেহেতু আমি প্রোডাকশন ইঞ্জিনিয়ার, আই হ্যাভ এ ভাস্ট এক্সপিরিয়েন্স, আমি এই লাইনেই কাজ করছি, ইউ নো মাই অর্গানাইজেশন, আমি উৎপাদনের রাজনীতিতে বিশ্বাসী। আমরা যদি আমাদের প্রকৃত ডেভেলপমেন্ট করতে চাই তাহলে আমাদেরকে উৎপাদনের কোনো বিকল্প নাই। আমরা অনেক সিলি জিনিসপত্র আমরা বাইরে থেকে আনি, ইভেন এই সোলার সেক্টরে যে সমস্ত জিনিস কম্পোনেন্টসগুলো আছে, অ্যাজ উই ডিসকাসড লিটল আর্লিয়ার, যে প্যানেল থেকে শুরু করে ইনভার্টার, কনভার্টার অ্যান্ড অল দিস থিংস, এগুলো তো রকেট সায়েন্স না। সেলটা বাইরে থেকে আসবে, শুধু এটাকে লেমিনেট করে দেব, এটাকে বলা হয় স্যান্ডউইচ। ভিতরে সেলের ফিল্মটা থাকবে বাইরে উপরে, এবং এগুলা খুব সিম্পল টেকনোলজি, আমাদের দেশেই সম্ভব, আমাদের দেশে সম্ভব। ইটকল তো এই উদ্যোগটা নিয়েছিল, এটা তো পসপন্ড হয়ে গেল যে আমি বললাম জাপানিজ মেশিন আনতে হবে, ওরা বললো চাইনিজ মেশিন, এটা নিয়ে একটা টাগ অফ ওয়ারের পরে এটা পসপন্ড হয়ে গেছে। সো আমার যেটা বক্তব্য সেটা হলো খুব পরিষ্কার যে আমি ইন্ডাস্ট্রিয়াল সেক্টর একটা প্রায়োরিটি দিব, তারপরে আপনার হোম সিস্টেম যেটা আছে তারাও একটা প্রায়োরিটি পাবে, অ্যান্ড রেস্ট অফ দ্য সেক্টর যারা আছে অ্যাজ অ্যান্ড হোয়েন রিকোয়ার্ড বেসিসে তাদেরকে আমরা অ্যাকাউন্টে, বাট আমার আলটিমেট গোল থাকবে যে একটা ইন্টিগ্রেটেড সিস্টেম কাজ করছে কিনা এবং এটা কোথাও কোনো কিছু ডিস্টার্ব হচ্ছে কিনা। চমৎকার। শুধু দর্শক মন্ডলী, বিরতির পর আমরা শুনবো কোন সেই 3টি রিফর্ম যেটা করলে পরে এই সোলার সিস্টেম ইনকর্পোরেশনে বাংলাদেশ বহুদূর এগিয়ে যেতে পারবে। সঙ্গেই থাকুন। আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের আজকের মুক্তির কথায়। জনাব আলাউদ্দিন, আপনার কাছ থেকে একটা কম্প্রিহেন্সিভ আইডিয়া পেতে চাচ্ছিলাম যে কোন 3টা ইমিডিয়েট রিফর্ম করলে আমাদের এই যে সোলার প্লাস ব্যাটারি স্টোরেজ যে সিস্টেমটা আছে এটা আরো গতিশীল হবে এবং আমরা এটার উপকার পাবো। ধন্যবাদ। তো আমাদের আপনার যদি একটু হিস্ট্রি দেখেন, আমরা কিন্তু 2008 সালে আপনার রিনিউয়েবল এনার্জি পলিসি করেছি। সেখানে আমরা বলছি যে 2010-এর মধ্যে 5%, 2020-এর মধ্যে 10% করব, আমরা কিন্তু পারি নাই। তো আমাদের পলিসি করার আগে আমরা কেন পারি নাই সেটা বোধহয় একটা স্টাডি করা দরকার, যারাই পলিসি করবেন, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে আমরা তো একটা পলিসি দিলেই হবে না। যেমন বললাম যে আমরা গতদিন যেটা আমার কাছে খুব ভালো লেগেছে যে সরকার এই এনার্জি ক্রাইসিসকে ফেস করার জন্য 10,000 মেগাওয়াট সোলারের একটা প্ল্যান ক্যাবিনেটে পাস করতে চাইছে। এখন প্রশ্নটা হচ্ছে এই 10,000 মেগাওয়াট কেমনে হবে, এই জিনিসটা তো আমার সামনে থাকতে হবে। আপনি বললে এখনই আমি 5,000 মেগাওয়াট হিসাব দিতে পারবো। ধরেন আমরা পলিসি দিচ্ছি কিন্তু উইদাউট এনি রোড ম্যাপ, এটা কেমনে হবে, ইমপ্লিমেন্টেশনের কিন্তু আমাদের কোনো পথ নকশা নাই। তো পলিসির সাথে এটা যদি থাকে তাহলে মানুষ বুঝতে পারবে যে এই 10,000 মেগাওয়াট কেমনে আসবে। আমি ছোট আর একটা উদাহরণ দিতে চাই, যেমন আমাদের 10,000 মেগাওয়াট সোলার আপাতত শুনতে মনে হয় না খুব অ্যাম্বিশাস,
কিন্তু এটা অসম্ভব না, চ্যালেঞ্জিং কিন্তু অসম্ভব না, আমি বিশ্বাস করি দৃঢ়ভাবে। কেমনে আপনারা বুঝাই দেই, আমাদের সোলারে একটা সমস্যা হলো, যারা প্রথমে এই কাজটা করছে তারা সবচেয়ে বড় সমস্যা ফেস করছে ল্যান্ড প্রকিউরমেন্ট, জায়গা খুঁজে পায় না। কারণ আমাদের দেশে তো মানে এত বেশি ঘনবসতি যে এখন জায়গায় কোথায় ধান চাষ করবেন, কোথায় ব্যবসা বাণিজ্য বিল্ডিং করবেন, আর কোথায় সোলার করবেন, ঠিক না? সো এই জন্য আমাদেরকে উই হ্যাভ টু স্ট্রাইক এ ব্যালেন্স বিটুইন আওয়ার ফুড সিকিউরিটি অ্যান্ড এনার্জি সিকিউরিটি। রাইট। তো এই জন্য জায়গা কত কম ব্যবহার করে অথবা না ব্যবহার করে সোলার করা যায় সেটা। তো আসেন, আপনি যদি ফ্লোটিং সোলার করেন, একটা উদাহরণ দিচ্ছি, আমাদের কাপ্তাই লেক আছে না, 7,000 স্কোয়ার কিলোমিটার, কেমন? ওটাকে অন গ্রিডে আনা যাবে? হ্যাঁ, ওটাই বলতে চান আপনি। আমি আপনাকে বললাম যে আমি এখনই ইনস্ট্যান্টলি আপনাকে 10,000 মেগাওয়াট হিসাব দেবো যে কাপ্তাই লেকে আমি যদি 1% জায়গা ব্যবহার করি, অনলি 1%, আমি 1000 মেগাওয়াট জেনারেট করতে পারবো। আমি রাফ হিসাবটা দিচ্ছি, ডেফিনেটলি এটা একটা ইকোনমিক ফিজিবিলিটি দাবি রাখে। 2% জায়গা ব্যবহার করলে আমি 2000 মেগাওয়াট করতে পারবো শুধু কাপ্তাই লেকে, ফ্লোটিং সোলার। তাইলে আমরা কোনো জায়গা নষ্ট করতেছি না। এবং আরও একটা জিনিস, ফ্লোটিং সোলারটা কিন্তু এখন কোনো মানে ডেভেলপিং টেকনোলজি না, এটা গ্লোবালি এটা প্রোভেন টেকনোলজি। এটা যেমন যে শুধু আমরা প্রথম করতেছি তা না, এটাগুলো একটা। আরেকটা জায়গায় আমি যখন চাকরিতে ছিলাম তখন আমরা আরেকটা উদ্যোগ নিয়েছিলাম, আমি যখন স্ট্যাটার চেয়ারম্যান ছিলাম, যে আর কোথায় করা যায়। তখন আমরা একটা ফিজিবিলিটি স্টাডি করলাম ইয়েতে, ওই যে আমাদের বড় পুকুরিয়াতে আপনি দেখবেন যেখানে কয়লা উত্তোলন হয় সেখানে কিন্তু একটা ওয়াটার বডি, যেগুলো আমরা পিট লেক বলি, একটা ওয়াটার বডি তৈরি হয়। তো আমরা স্টাডি করে দেখলাম, এই আপনার এডিবির সাথে জয়েন্টলি আমরা স্টাডি করে দেখলাম ওইখানে ইজিলি 50 মেগাওয়াট সোলার হয়, ফ্লোটিং সোলার। তো ফ্লোটিং সোলার হলে হবে কি, তাহলে আপনি 50 দিয়েও যদি শুরু করতেন, এতদিনে কিন্তু আমাদের এক্সপার্টরা যারা এটা ইমপ্লিমেন্ট করে তারা কিন্তু বুঝতে পারতো যে মানে আপনার একটা বলাই আছে যে থিঙ্ক বিগ স্টার্ট স্মল। আপনি 50 মেগাওয়াট দিয়ে করেন না, তাহলে আপনি 5000 মেগাওয়াট কেমনে করবেন, আপনার সমস্যাগুলো সম্ভাবনাগুলো ভালো জানতে পারবেন। আমরা কিন্তু সেটাও করে নাই। আপনি যে প্রথমেই বলেন যে কোন পলিসিগুলো বল, প্রথম হচ্ছে যে আমাদের পলিসি যারা ঘোষণা করে সরকার, ইমপ্লিমেন্টিং এজেন্সি এবং পলিসি ডিক্লারেশনের মধ্যে একটা গ্যাপ আছে। যেভাবে পলিসি ডিক্লেয়ার হয় সেইভাবে ইমপ্লিমেন্ট করার মতো লোক নাই। তাহলে এই জায়গায় তো স্যার আপনি সরকারের একজন জ্যেষ্ঠ আমলা ছিলেন, তাহলে এখন যারা সরকারি কর্মচারী আমলা না, এখন যারা আছেন তাদের জন্য আপনার উপদেশ অথবা পরামর্শ কি থাকে? আমার প্রথম কথা হচ্ছে ইমিডিয়েটলি পারলে কালকে সকাল থেকে স্টার্ট করা উচিত। আমাদের যে বড় পুকুরিয়ার যে কয়লা খনি, সেখানে যে আমাদের ওয়াটার বডি আছে, এখানে যে 50 মেগাওয়াট ফ্লোটিং সোলারের যে একটা ফিজিবিলিটি করা আছে, সেটাই বাস্তবায়ন শুরু করেন, কেন করতে থাকেন, ঠিক না? এবং এটা খুব কঠিন কাজ না। এটা যদি গভর্নমেন্টের কিছু নিয়ম আছে, তারা টেন্ডার করবে, দরপত্র প্রকাশ করুক, এটা যদি কালকে দিয়ে শুরু করেন, সমস্যাটা কোথায়? এতে ফিজিবিলিটি স্টাডি করা আছে। আমাদের অনেক রিপোর্ট আপনি দেখবেন। আর একটা বড় চ্যালেঞ্জ কি, বড় বড় রিপোর্ট আপনি মিনিস্ট্রি লাইব্রেরিতে শেলফে পাবেন, বিভিন্ন দপ্তরে পাবেন, রিপোর্টগুলো পড়ে আছে, এগুলো পড়ে দেখে না। ওই রিপোর্টগুলো তো ইমপ্লিমেন্ট করতে হবে, ঠিক না? হয়তো কনসালটেন্ট নিয়োগ করছে। এবং আরও একটা জিনিস আমাদের যেটা সমস্যা হয়, আমরা কিছু হলেই করি কি, একটা কনসালটেন্ট কালচার চালু হয়েছে যে ভালো একটা কনসালটেন্ট নিয়োগ করে একটা রিপোর্ট দেন, কিন্তু ওই রিপোর্টটা পড়ে তো বুঝতে হবে কনসালটেন্ট ঠিকমতো আপনার চাহিদা অনুযায়ী রিপোর্টটা দিল কিনা, এটা কে বুঝবে? আমার যদি ইনিশিয়াল নলেজ না থাকে, তো আমি তো কনসালটেন্টের রিপোর্ট আমি পড়ে বুঝবো না। তো অনেক ক্ষেত্রে হয় কি, যেটা আপনি বলেন যে রিফর্ম, এটা একটা বড়, যে পুকুর কাটতে শিখতে পাঠানোর চেয়ে এইটার জন্য বাইরে পাঠানো। আমি তো সেটাই বলতেছি, আমি বাইরে না, আমি তারপর আমি করি, আমি আমার দেশেই গুরুত্ব দিই। যেমন উনি বুয়েট থেকে মাস্টার্স করেছে, বুয়েটে অনেক প্রফেসর আছে, এটা ভালো অভিজ্ঞ। আমি যদি তাদের এক্সপার্টাইজটা কাজে নেই, আমরা মানে দেশীয় এক্সপার্টদের কেন কাজে লাগাবো না? এটাই হলো আমার প্রশ্ন। ঠিক আছে, আমাদের দেশে এতগুলো প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে, বিজ্ঞান প্রযুক্তি, তো ওনাদেরকে নিয়ে আমরা কেন করি না? তাই তো এই জিনিসটা আমরা আরো ভালো করতে পারতাম। অসংখ্য ধন্যবাদ স্যার। জনাব শহীদুল ইসলাম, আপনাকে দিয়ে শেষ করব এবং আপনার কাছ থেকে আমি আমাদের সরকারের জন্য এবং আমাদের ব্যবসায়ী মহল যারা আছে তাদের জন্য যদি আপনার পক্ষ থেকে স্পেসিফিক কোনো রেকমেন্ডেশনস থাকে সেটা জানতে চাই। স্পেসিফিক রিকমেন্ডেশন কি ফর সোলার সিস্টেম অর ওভারঅল এনার্জি সিকিউরিটি? Overall energy security, but try to remain within the solar system. এনার্জি সিকিউরিটি তো এটা যে এটা আমাদের জন্য একদম, আমি বলবো যে অ্যাট প্রেজেন্ট লেভেল বা এই জিওপলিটিক্যাল সিচুয়েশনকে ভিত্তি করে যে কনসার্নটা আমাদের মধ্যে এখন ক্রিয়েট হয়েছে, উই মাস্ট ডিক্লেয়ার ইমার্জেন্সি। 1 নম্বর কথা হচ্ছে আমার এটা। 2 নম্বর হচ্ছে এনার্জি জরুরি অবস্থা। ইয়েস, উই মাস্ট ডিক্লেয়ার ইমার্জেন্সি, এবং সেটাকে বেস করে আমাদের ন্যাশনাল লেভেলে এনার্জি সিকিউরিটির জন্য যারা বিজ্ঞ পরামর্শক আছেন, দেশের ভিতরে যথেষ্ট ভালো লোক আছে, তাদের কথা যদি আপনি শুনতে না চান সেটা আলাদা কথা, বাট গভর্নমেন্ট শুড কল আপ তাদেরকে ডাকার জন্য, এবং তাদের পরামর্শ নিতে হবে। তো আমি ব্যক্তিগতভাবে যেটা ফিল করি যে এই সিকিউরিটির জন্য যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের
লোকাল যে সমস্ত সোর্সগুলো আছে সেগুলোকে এক্সপ্লোর করতে হবে। লাইক আমাদের গ্যাস ইয়ারলি আমাদের 3-4% করে ডিপ্লিসিট করছে, প্রতি বছরই কিন্তু উৎপাদন কমে যাচ্ছে। বাট উই ডু হ্যাভ আদার সোর্সেস, অনেকগুলো কোপ আছে যেগুলো আমরা এক্সপ্লোর করতে পারি। এখন এটা কস্টলি কি কস্টলি না এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে। আমি একই গোল টেবিলে শুনেছি যে এটা কস্টলি না, আবার অনেকে বলছে যে এটা খুবই কস্টলি। তো এখন এইটাকে আমাদেরকে ডিসাইড করতে হবে হোয়াট টু ডু উইথ দ্যাট। বাট ওই ড্রিলিং এর টেকনোলজি তো আমাদের নাই। টেকনোলজি নাই, টেকনোলজি সব আমাদের থাকবে বিষয়টা তা না। আমরা উই উইল ট্রান্সফার দ্য টেকনোলজি, আমরা টেকনোলজি নিয়ে আসবো, সমস্যা নাই তো। তো এইটা একটা বিষয় হতে পারে। 2 নম্বর হচ্ছে যে আমাদের এই যে ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন ডিসরাপশন যে বিষয়টা আছে, এটা একটা বড়, এখানে একটা গ্যাপ আছে। উনি বলেছেন যে আমরা উৎপাদন করি 3000 মেগাওয়াট, এটা আসছে আমরা 30,000 মেগাওয়াট আমাদের ক্যাপাসিটি, আমাদের রিকোয়ারমেন্ট সর্বোচ্চ হয়েছে 20,000 মেগাওয়াট। অ্যাট প্রেজেন্ট বোধহয় 14,000-15,000 মেগাওয়াট আছে। তো এখন 17,000 মেগাওয়াট আমাদের এখন প্রেজেন্ট। তো এখন এই যে বড় গ্যাপ, 10,000 মেগাওয়াটের একটা গ্যাপ, এই গ্যাপটাকে মিনিমাইজ করার জন্য এটা সরকারি লেভেল থেকে একটা উদ্যোগ নিতে হবে। এবং আমি ভেরি শিওর, আমি ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করছি, আমার লেটেস্ট আমি এই যে অপচয় রোধ নিয়ে আমি পিএইচডি করছি ইন ইন্ডাস্ট্রিয়াল সেক্টর। এটা ভেরি ওয়েল পসিবল, কারণ সেখানে প্রচুর বিদ্যুৎ অপচয় হয়। এই যে গ্যাপটা আছে, দিতে পারছে না, দেওয়ার পরও কিন্তু অপচয় হচ্ছে। আমি যে বিদ্যুৎটা কনজিউম করছি অ্যাকচুয়ালি ইট ইজ নট নিডেড ফর মি। আমি এনার্জি অডিটের মাধ্যমে এই বিদ্যুতের 20% কমাই দিতে পারি। তো এই সমস্ত বিষয়গুলোকে আমাদের পয়েন্ট আউট করতে হবে, অ্যাটেনশন দিতে হবে। তৃতীয়ত যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে এই মানে আমাদের যে ওভারঅল সিচুয়েশন, এই সিচুয়েশনের সোলারটার যে অবস্থা বর্তমানে, আমরা প্ল্যান করি, উনি বলেছেন অলরেডি যে প্ল্যান করি কিন্তু এক্সিকিউট করি না, আমাদের কোনো রোড ম্যাপ নাই। আমাদের পলিসি খুব সুন্দর, ভালো ভালো কথা বলি, কিন্তু কাজের বেলায় উই ডোন্ট টেক কেয়ার। ঠিক আছে, তো কি করতে হবে তাহলে? এই যে আমাদের এখন বর্তমান প্ল্যান আছে কি, আমাদের বর্তমান সোলার আছে সে 1200 বা 1400 সামথিং লাইক দ্যাট, এর মধ্যে 230 মেগাওয়াট কাপ্তাই। তো উইন্ড এনার্জি ইজ নট ভায়াবল, সো আমাদের আলটিমেট অ্যাক্সেস হচ্ছে সোলার, এবং এটার একটা ভালো সম্ভাবনা আছে। আমাদের 2030-এর মধ্যে আমাদের প্ল্যান আছে যে আমরা বর্তমান আছে 5%, আমরা 20% করব, এবং 2040-এর মধ্যে আমাদের 30% করতে হবে। আমি মনে করি এরও আগে, অ্যাজ আই গেভ দ্য এক্সাম্পল অফ ভিয়েতনাম, যে আমরা তাদেরকে ফলো করতে পারি, তারা কিভাবে করলো, উই নিড টু নো দ্যাট। এটার জন্য আমাদের খুব বেশি তেল খরচ করতে হবে না। আমরা তাদের সাথে কথাবার্তা বলে তারা কিভাবে এক্সিকিউট করেছে, আমরা রোড ম্যাপ সম্বন্ধে, পলিসি সম্বন্ধে, তাদের ইকুইপমেন্ট সম্বন্ধে, টেকনোলজি সবকিছু আমরা ইন্টিগ্রেট করতে পারি। এইটা 15 দিনের মধ্যে ডিসাইড করা সম্ভব। এটা আমার তরফ থেকে আমি ফিল করি, এবং দিস ইজ সিম্পলি দ্য হার্ড ফ্যাক্ট। বাট এই কাজটা যখন গভর্নমেন্ট করতে যায় 15 মাসেও হয় না। থ্যাংক ইউ। তারা এই টেবিল ওই টেবিল করতে থাকে। থ্যাংক ইউ সো মাচ জনাব শহীদুল ইসলাম এবং জনাব আলাউদ্দিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুধু দর্শক মণ্ডলী, সূর্যের আলো আল্লাহর দান, একই রকম ভাবে জ্বালানি তেলও কিন্তু আল্লাহর দান, কিন্তু পার্থক্য কি? সূর্যের আলো ফ্রি, আর জ্বালানি তেলের জন্য ডলার গুনতে হয়, হরমুজ প্রণালী পার করে তারপরে দেশে আনতে হয়। সুতরাং একথা সহজেই বোধগম্য, এবং এটা সহজেই অনুমেয় বটে যে যদি সৌরশক্তি ভিত্তিক একটা সিস্টেম আমরা ডেভেলপ করতে পারি, সেক্ষেত্রে আমাদের এনার্জি সিকিউরিটি সম্ভবত সহজতর হতে যাচ্ছে, এবং সাপ্লাই চেইনটা যেহেতু সরাসরি আল্লাহর কুদরতি আলো থেকে আপনার ছাদের রুফটপ সোলার সিস্টেম, সেক্ষেত্রে সুবিধা এবং সুবিধাই সামনে দেখতে পাচ্ছি আমরা আশা করব বাংলাদেশ সরকার এ ব্যাপারে এগিয়ে আসবে। প্রথমত জনগণকে সচেতন করার জন্য, দ্বিতীয়ত ব্যবসায়ী যারা আছে তাদের জন্য ব্যবসাটা সহজ করার জন্য, অপ্রয়োজনীয় ট্যাক্স সীমিত সময়ের জন্য পরিহার করে, এবং সর্বোপরি এই টেকনোলজিটা যেন ট্রান্সফার করে আমরা নিজেরাই এই সৌরশক্তি উৎপাদনের যাবতীয় এলিমেন্টগুলো তৈরি করতে পারি আমাদের দেশে, সেই সক্ষমতা অর্জনের জন্য। সাথেই থাকবেন। পরের মুক্তির কথায় আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।